মধ্যে সর্বপ্রথম আরও প্রায় অষ্টম শতাব্দীর প্রথম দিকে ভারতবর্ষে উপস্থিত হয়। সিন্ধু প্রদেশ ও মুলতান অঞ্চলে তার রাজ্য প্রতিষ্ঠা করে। এর প্রায় ৩০০ বছর পরে আসে তুর্কি আক্রমণকারীর দল। 1000 খ্রিস্টাব্দ থেকে 1026-এর মধ্যে গজনী সুলতান মেহমুদ 17 বার অভিযান চালিয়ে ভারতে মুসলিম সাম্রাজ্যের ভিত্তি নির্মাণ করেন। 1206 সাল থেকে প্রায় 6.5 শতবর্ষ ধরে অর্থাৎ 1858 সালে তথাকথিত সিপাহী বিদ্রোহের পরাজয় পর্যন্ত দিল্লির মসনদে মুসলমান বাদশাহেরা অধিষ্ঠিত ছিলেন। 1556 সালে অতি অল্প সময় লোদি সুলতানদের হিন্দু সেনাপতি হিমু মহারাজ বিক্রমজিৎ নামে সিংহাসনে বসার চেষ্টা করেন বটে, কিন্তু আকবর তার উচ্চাভিলাষকে ধূলিসাৎ করে দেন। এই মুসলমান বাদশাহদের মধ্যে অধিকাংশই ছিলেন তুর্কি। লোদি এবং সুরবংশীয়রা ছিলেন আফগান। এদের এবং সম্ভবত সৈয়দ বংশীয়দের বাদ দিলে বাকি সকলেরই ধমনীতে বইত তুর্কি রক্ত। মুঘলদেরও একরকমের তুর্কিদের মধ্যে পরিগণিত করা অন্যায় হবে না। মধ্য এশিয়ার যাযাবর মঙ্গল এবং কাস্পিয়ান সাগর কূলবাসী তুর্কিদের সংমিশ্রণে মুঘল প্রাণশক্তি দুর্বার হয়ে উঠেছিল। মরুভূমির অনিশ্চিত জীবন ছেড়ে তারা পশ্চিম এশিয়া, ইরান, আফগানিস্তান প্রভৃতি অঞ্চলে হাজির হয়। যুদ্ধের ইতিহাসে মঙ্গল মহারথী চেঙ্গিস খানের তুলনা প্রায় নেই বলা চলে। তার দিগ্বিজয়ের ব্যাপ্তি আলেকজান্ডারকে হার মানিয়েছিল, নেপোলিয়নকে তো বটেই। চেঙ্গিসের প্রসিদ্ধ পৌত্র কুবলাই খান সম্ভবত ইতিহাসের বিশালতম সাম্রাজ্যের অধিপতি ছিলেন। পশ্চিমে সিরিয়া ও হাঙ্গেরি থেকে পূর্বে চীন ও মালয় পর্যন্ত ছিল সেই সাম্রাজ্যের ব্যাপ্তি। পরবর্তীকালে তৈমুরের রাজত্ব দিল্লি থেকে দারদানেলিস প্রণালী পর্যন্ত বিস্তৃত হয়েছিল। মাতৃকুলে বাবরের 14তম পূর্বপুরুষ ছিলেন চেঙ্গিস, আর পিতৃকুলে তৈমুর হলেন বাবরের বৃদ্ধ প্রপিতামহ, মানে পিতামহের পিতামহ। তৈমুরের মৃত্যুর পর তার সাম্রাজ্য ভেঙে যায়, তার শক্তিও ক্ষীণ হয়ে পড়ে। বাবরের পিতা ওমর শেখের অংশে মেলে ফারগানা বলে একখণ্ড রাজ্য, কিন্তু 38 বছর বয়সে হঠাৎ মৃত্যু হওয়ায় তৈমুরের ইতিহাসখ্যাত রাজধানী সামারকান্দ এবং বুখারা জয় করার দুরাশা তাঁর ব্যর্থ হয়। বাবরের জন্ম হয় 1483 সালে। পিতার মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 12, কিন্তু তরুণ বয়সেই তার মন সুপরিণত হয়ে ওঠে। পিতার অসমাপ্ত প্রয়াসকে সফল করার জন্য একাগ্রতা তিনি দেখাতে থাকেন। জীবনের শেষ দিন পর্যন্ত বাবরের মন পড়েছিল মধ্য এশিয়ার পাহাড় আর মরুদ্যানে, কিন্তু দুবার সামারকান্দ দখল করার চেষ্টায় তিনি ব্যর্থ হলেন, 1497 খ্রিস্টাব্দে আর 1503 খ্রিস্টাব্দে। পৈতৃক রাজ্য ফারগানা থেকেও তাকে বিতাড়িত হতে হল। প্রায় 1 বছর ভ্রাম্যমাণ অবস্থায় থেকে 1504 সালে তিনি কাবুলে উপস্থিত হন। এবার যেন ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন হলেন। মধ্য এশিয়া থেকে বিচ্যুতি যেন সাপে বর হল। কাবুলে জেকে বসে কিছুকাল পারস্যের শাহ ইসমাইলের সহায়তায় তিনি আবার সামারকান্দ দখলের চেষ্টা করেন, কিন্তু 1512 সালে উজবেকদের হাতে তার চূড়ান্ত পরাজয় ঘটে। বাবরের অশান্ত বিজিগিষা হিন্দুস্থানের দিকে প্রায় অনিবার্যভাবে তার নজরকে ঠেলে দিল। কাবুলে সুপ্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারত জয়ের আকাঙ্ক্ষা তাকে ব্যাকুল করে তুলল। আত্মজীবনীতে বাবর লিখে গেছেন যে পূর্বপুরুষ তৈমুরের কীর্তি তাকে অনুপ্রাণিত করেছিল। 111 বছরের এক বৃদ্ধার কাছে নাকি তিনি তৈমুরের যুদ্ধের গল্প শুনে মেতে উঠেছিলেন, কিন্তু শুধু মনের উদ্দাম কামনায় তাকে ভারতবর্ষে টেনে আনেন। মধ্য এশিয়া সম্বন্ধে তার মায়া ছিল ঢের বেশি। তিনি জানতেন যে ভারতবর্ষের আয়তন বিপুল আর ঐশ্বর্য অপরিসীম।
সোনারূপার প্রাচুর্য ভারতবর্ষের সবচেয়ে বড় গুণ, একথা তিনিই লিখে গেছেন। উত্তর ভারতের দূরদৃষ্টিও তখন প্রায় চরম সীমায় উঠেছিল। দিল্লির সুলতান তখন শুধু নামকাওয়াস্তে রাজা। দক্ষিণে বিজয়নগর রাজ্যের অনুরূপ কোনো শক্তিও উত্তরে ছিল না। আমির ওমরাহদের হিংসা, দেশ ও পরস্পর কলহে দেশ জর্জর হয়ে উঠেছিল। বাবরের মহেন্দ্রক্ষণ উপস্থিত হল যখন পাঞ্জাবের শক্তিশালী শাসক দৌলত খান এবং স্বয়ং সুলতান ইব্রাহিম লোদির পিতৃব্য আলম খান খাল কেটে কুমির ডেকে আনার মতনই বাবরকে আমন্ত্রণ জানালেন। বাবর যেন এই সুযোগেরই অপেক্ষা করছিলেন। ক্ষিপ্র বেগে তিনি লাহোরে হাজির হলেন। দৌলত খান এবং তার সাঙ্গপাঙ্গেরা অবিলম্বে বুঝলেন যে তার উদ্দেশ্য রাজ্য জয় করা। যারা ডেকে এনেছেন তাদের স্বার্থ সিদ্ধি করা নয়। দৌলত খানের দল তখন ফনা তুলে দাঁড়াল, আর সময় পূর্ণ হয়নি বুঝে বাবরও কাবুলে ফিরে গেলেন। এ ঘটনা হলো 1524 সালে। কিন্তু বাবর এভাবে হার মানার পাত্র ছিলেন না। দ্বিগুণ প্রতিজ্ঞা নিয়ে তিনি পরের বছর আবার আক্রমণ করলেন। 1525 সালের নভেম্বর মাসে বাবর পাঞ্জাব দখল করে দৌলত খানকে বশ্যতা স্বীকারে বাধ্য করলেন। তখনও দিল্লি দখল করা ছিল বাকি। তাই জীর্ণ শীর্ণ আফগান সাম্রাজ্যের ভাগ্যহত সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে তার অভিযান এবার আরম্ভ হল। 1526 সালের 21 এপ্রিল পানিপথের ময়দানে অনুষ্ঠিত হল দুই পক্ষের ভাগ্য পরীক্ষা। বাবরের ছিল মাত্র 12,000 সৈন্য আর বড় একদল গোলন্দাজ। ইব্রাহিমের দিকে ছিল 1,00,000 যোদ্ধা। এই হিসাব বাবরের কাছ থেকে পাওয়া। বাবর নিজে কৈশোর থেকে যুদ্ধবিদ্যায় অভিজ্ঞতা ও পারদর্শিতা অর্জন করেছিলেন। রণনীতি ও কৌশলে তিনি ছিলেন নিপুণ, আর তার সঙ্গে যে কামান ছিল তা খুবই কাজ দিল। ইব্রাহিম সম্বন্ধে বাবর মন্তব্য করেছেন, বয়সে যুবা, ইব্রাহিমের অভিজ্ঞতা ছিল না। লড়াইয়ের মধ্যে নড়াচড়া ব্যাপারে তার ছিল শৈথিল্য। সৈন্য দলের কুচকাওয়াজে শৃঙ্খলা ছিল না। ভালো করে না ভেবেচিন্তে তিনি রণে ক্ষান্ত হচ্ছিলেন কিংবা ময়দান ছেড়ে যাচ্ছিলেন। যুদ্ধে লাগার সময় দূরদৃষ্টিও তার ছিল না। এমন অবস্থায় বাবরের বিজয় ছিল প্রায় পূর্ব নির্দিষ্ট। অপরাহ্নের পূর্বেই ইব্রাহিমের পরাজয় ঘটল। দিল্লি আগ্রার ঐশ্বর্য অবিলম্বে বিজেতার করায়ত্ত হল। শোনা যায় যে 10ই মে তারিখে আগ্রায় ইব্রাহিমের প্রাসাদে বাবর যখন প্রবেশ করেন, তখন পুত্র হুমায়ুনের কাছ থেকে তিনি প্রাসাদের কোষাগার থেকে একটি হীরক খণ্ড পান, যার মূল্য ছিল সারা দুনিয়া একদিনে যা খরচ করে তার অর্ধেক। এটি ছিল কোহিনূর। হিন্দুস্থানের বহু বিস্তৃত ঐশ্বর্য লুণ্ঠনের অংশ বাবরের সৈন্যদরে মেলে। কাবুলে বাবরের প্রজারাও প্রত্যেকে একটি করে রৌপ্য মুদ্রা পায়। মক্কা, মদিনা এবং মুসলিম জহার অন্যত্র বহুজনের কাছে বাবর উপহার পাঠিয়ে আনন্দ জ্ঞাপন করেন। মুসলিম জগতে আলোড়নকারী ঘটনা যে তিনি ঘটিয়েছেন, সে বিষয়ে বাবরের মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। পানিপথ কুরুক্ষেত্রের অনতি দূরে। একাধিকবার পানিপথের মাঠে ভারতবর্ষের ভাগ্য নির্দিষ্ট হয়েছে, কিন্তু বাবরের হাতে ইব্রাহিম লোদির পরাজয়ের সঙ্গে সঙ্গেই যে মুঘল সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত হল তা নয়। বাবর নিজে লিখে গেছেন যে আগ্রায় সাধারণ লোক প্রথমে মুঘলদের বিপক্ষাচারণ করত। চাষিরা সিপাহীরা চারদিকে পালিয়ে যাচ্ছিল, আর গোয়ালিয়র, ঢোলপুর, এটাওয়া, কনৌজ প্রভৃতি জায়গায় আফগান অভিজাতের দল প্রতিহিংসার সুযোগ খুঁজছিল। কনৌজ থেকে গৌড় পর্যন্ত গঙ্গা কূলবর্তী যে এলাকা লোদি সাম্রাজ্যভুক্ত ছিল, তা তখনও বাবরের হস্তগত হয়নি। সর্বোপরি রানা সংগ্রাম সিংহের নেতৃত্বে সমবেত রাজপুত শক্তির সম্মুখীন তখনও বাবর হননি।
পানিপথের যুদ্ধ ভারত ক্ষেত্রে মুঘলের পরাক্রান্ত আবির্ভাব সূচিত করল। ভবিষ্যৎ ইতিহাসের আভাসও সেখানে স্পষ্ট হয়ে উঠল। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম প্রজ্জ্বল প্রয়াস সর্বজন সমক্ষে প্রতিভাত হল, কিন্তু আরও কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তবেই বাবরের সাম্রাজ্য স্থায়িত্বের সম্ভাবনা অর্জন করতে পেরেছিল। তৎকালীন রাজস্থানের শ্রেষ্ঠ নরপতি মেবারের রানা সংগ্রাম সিংহের শৌর্যবীর্যের কথা বাবরের অবিদিত ছিল না। গুজরাট, মালব, এমনকি খাস দিল্লির সুলতান পর্যন্ত যে তাকে স্বপক্ষে রাখার জন্য সর্বদা উৎসুক থাকতেন, একথা বাবরই লিখে গেছেন। যুদ্ধে একটি চোখ, একটি বাহু এবং একটি পা হারিয়ে রানা সঙ্গ বলে পরিচিত এই বীর যেন রাজস্থানের অকুতভয় চরিত্রের প্রতীক ছিলেন। তার সৈন্যবাহিনীতে ৮০,০০০ অশ্বারোহী আর ৫০০ হাতি ছিল বলে শোনা যায়। সম্ভবত বাবর যখন কাবুলে ছিলেন তখন তার সঙ্গে সংগ্রাম সিংহের পত্রালাপ হয়। তবে বাবরকে তিনি ভারত আক্রমণ করতে আহ্বান করেছিলেন কিনা বলা কঠিন। ইব্রাহিম লোদির পরাজয় বোধহয় তিনি চেয়েছিলেন, কিন্তু বাবর যেভাবে রাজ্য বিস্তারে প্রবৃত্ত হলেন তা স্বভাবতই তাঁর মনোপুত হয়নি। তাই ইব্রাহিমের ভ্রাতা মোহাম্মদ লোদি এবং লোদি বংশের সমর্থক হাসান খান মেওয়াতি প্রভৃতি মুসলমানের সহায়তা নিয়ে রানাসঙ্গ রাজপুত শক্তিতে একত্রিত করে বিদেশাগত মুঘলদের বিরুদ্ধে নামলেন। বিজয়তৃপ্ত মুঘল বাহিনী রাজপুত বীরদের অসমসাহসের কথা শুনে ভীতিবিহ্বল হয়ে পড়ে, কিন্তু বাবরের মনে নৈরাশ্যের কোনো স্থান ছিল না। যোদ্ধাদের আবার উদ্বুদ্ধ করে তোলার জন্য তিনি তাদের ডেকে পাঠালেন। কয়েক বৎসর কঠোর পরিশ্রম করে, বহু ক্লেশ সহ্য করে, দীর্ঘ পথ অতিক্রম করে আমি এবং আমার সৈনিকেরা যুদ্ধের আগুনে ঝাঁপিয়ে পড়েছি। নির্মম হত্যাকাণ্ডের মধ্যে ঈশ্বরের কৃপায় শত্রুকে বিধ্বস্ত করে তাদের সুবিস্তৃত ভূমি অধিকার করেছি। আর এখন এমন কি ঘটেছে, এমন কি প্রয়োজন এসে হাজির হয়েছে যে প্রাণপণ প্রচেষ্টায় বিজিত এই দেশকে আমরা বিনা কারণে পরিত্যাগ করব? অকরুণ দারিদ্র্যের ক্রীড়নক হয়ে কাবুলে থাকাই কি আমাদের চলত? আজ থেকে আমার কোনো শুভার্থী যেন অমন কথা মুখে না আনে। বাবরের আবেদনে একজন বাদে সব সেনাপতি সাড়া দেয়, কিন্তু আগ্রার পশ্চিমে খানুয়া বা কানুয়া গ্রামে যখন সংগ্রাম সিংহের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয় তখন শত্রু সংখ্যা অনেক বেশি দেখে বাবরের ফৌজ আবার শঙ্কিত হয়ে ওঠে। আবার বাবর তাঁর নেতৃত্ব শক্তির পরিচয় দেন। যুদ্ধজয়ের প্রতিজ্ঞা নাটকীয়ভাবে ঘোষণা করে তিনি সারা জীবনের অভ্যাস মদ্যপান পরিত্যাগ করবেন বলে জানান। পানপাত্র সকলের সামনে চূর্ণ করে ফেলেন। আর অনেকটা নেপোলিয়নের ধরনে নিজের যোদ্ধাদের উদ্দেশ্য করে স্বার্থ সিদ্ধি এবং ধর্ম পালনের জন্যই যুদ্ধ জয়ের একান্ত প্রয়োজন সম্বন্ধে উন্মাদনাময় বক্তৃতা করে। এর ফলে পবিত্র কোরআন স্পর্শ করে সবাই আপ্রাণ যুদ্ধের প্রতিশ্রুতি গ্রহণ করে। যুদ্ধে পানিপথের ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটে। সংকল্পতা সত্ত্বেও সংগঠন এবং শৃঙ্খলার জয় হয়। ভগ্নহৃদয় রানা সঙ্গ মাত্র কয়েকজন অনুচর নিয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেন, আর ২ বৎসরের মধ্যেই তার মৃত্যু ঘটে। শত্রুপক্ষে কিছু মুসলমান থাকা সত্ত্বেও খানুয়ার লড়াইকে বাবর ধর্মযুদ্ধ বলে ঘোষণা করেন এবং জয়লাভ করে নিজে গাজী আখ্যা গ্রহণ করেন। যুদ্ধের পর বিশ্রাম না নিয়ে তিনি যমুনা নদী অতিক্রম করে সঙ্গের প্রধান অনুগামী মেদিনী রায়ের পশ্চাৎধাবন করেন। ২৯শে জানুয়ারি ১৫২৮ খ্রিস্টাব্দে চান্দেরি দুর্গ অবরোধ এবং জয় তার বিশিষ্ট কৃতিত্বের অন্যতম। মালবের যে রাজমুকুট ও তরবারি রানার সঙ্গে যুদ্ধ জয় করে লাভ করেছিলেন তা বাবরের হস্তগত হয়। রাজস্থান মুঘল আঘাতে মুহ্যমান হয়ে পড়ে।
রাজপুত দর্প চূর্ণ করে বাবর তখন পূর্বাভিমুখে যাত্রা করেন এবং গঙ্গা নদীকূলে যে আফগানেরা প্রতিরোধে লিপ্ত ছিল তাদের শায়েস্তা করতে লাগেন। পানিপথের যুদ্ধে বাবর দিল্লির সুলতানকে রাজ্যচ্যুত করেন, কিন্তু সুলতানের ক্ষমতা ও মর্যাদা তখন ক্ষীণ। রাজপুত দর্প চূর্ণ করে বাবর তখন পূর্বাভিমুখে যাত্রা করেন এবং গঙ্গা নদীকূলে যে আফগানেরা প্রতিরোধে লিপ্ত ছিল তাদের শায়েস্তা করতে লাগলেন। পানিপথের যুদ্ধে বাবর দিল্লির সুলতানকে রাজ্যচ্যুত করেন, কিন্তু সুলতানের ক্ষমতা ও মর্যাদা তখন ক্ষীণ। খানোয়ার যুদ্ধে রাজপুত সংহতিকে পর্যদস্ত করে বাবর তার নবলব্ধ রাজশক্তিকে দৃঢ়মূল করলেন। রাজপুতরা আবার মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠেছে বটে, কিন্তু মুঘল শক্তির অগ্রগতি রোধ করার মতো কেউ তখন আর ছিল না। খানোয়ার যুদ্ধ সম্পর্কে বলা যায় যে বাবর আর কেবল কাবুলের স্বপ্ন দেখছিলেন না, এদেশে রাজ্য স্থাপনই যে প্রধান লক্ষ্য তা তখন যেন স্পষ্ট হয়ে উঠেছিল। যিনি প্রথম জীবনে ছিলেন দুঃসাহসী উচ্চাভিলাষী কিন্তু সর্বদা ভ্রাম্যমাণ, তিনি যেন জীবন ও কর্মের ভার কেন্দ্র এবার খুঁজে পেয়েছিলেন। এখন থেকে মধ্য এশিয়ায় লালিত এই মানুষটি ভারতবর্ষে রাজ্য বিস্তার, বিদ্রোহ দমন প্রভৃতি কাজ নিয়েই ব্যস্ত রইলেন। পূর্ব ভারতে যেসব অঞ্চল লোদি রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সেদিকে এবার বাবরের দৃষ্টি পড়ল। অনলস অভিযান চালিয়ে আফগান সর্দারদের বিরুদ্ধে বাবর লড়লেন পাটনার উত্তরে গঙ্গার সঙ্গে গড়গড়া নদীর সঙ্গম স্থলের কাছে 1529 সালের 6 মে। বাংলার সুলতান নাসরাত শাহের সঙ্গে আফগান সর্দাররা একজোট হয়েও পরাজয় স্বীকারে বাধ্য হল। বাংলার স্বাধীনতা বিলুপ্ত না হলেও বাবরের আধিপত্য পূর্ব ভারতে বিস্তৃত হল। বাবরের পৈতৃক রাজ্য ছিল মধ্য এশিয়ায় অক্সাস নদীকূলে। সেখান থেকে ভারতের বহু বিস্তৃত অঞ্চল পর্যন্ত বাবরের সাম্রাজ্যের পরিসর বড় স্বল্প ছিল না। পানিপথ, খানোয়া এবং গড়গড়া এই 3 যুদ্ধের ফলে বাবরের সাম্রাজ্যের প্রকাণ্ড ইমারত গড়ে উঠল। এর অল্পকাল পরে 1530 সালের 26 ডিসেম্বর তারিখে রাজধানী আগ্রায় বাবরের মৃত্যু হয়। এ সম্বন্ধে মুসলমান ঐতিহাসিকরা এক কিংবদন্তি প্রচলিত করেছেন। জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন তার একান্ত প্রিয় পাত্র ছিল। সেই পুত্র যখন অত্যন্ত পীড়িত এবং প্রাণের আশঙ্কা উপস্থিত, তখন নাকি বাবর নিজের প্রাণের বিনিময়ে ঈশ্বরের কাছে পুত্রের প্রাণ ভিক্ষা করেন। এই প্রার্থনা বুঝি সফল হয়। হুমায়ুন নিরাময় হয়ে ওঠেন, কিন্তু বাবরের মৃত্যু ঘটে। আবুল ফজলের মতো বিদ্বান এই কাহিনী লিখে গেলেও আধুনিক গবেষকরা এই কিংবদন্তিকে অবিশ্বাস করে থাকেন। মৃত্যুর পর বাবরের ইচ্ছা অনুযায়ী সব দেহ কাবুলে নিয়ে যাওয়া হয়। সেখানে পর্বত গাত্রে নিরাড়ম্বর পরিবেশের মধ্যে তার সমাধি আজও রয়েছে। হোম ইজ দ্য সেলর ব্যাক ফ্রম দ্য সি, and the hunter back from the hill.